ব্রাজিল সমর্থকদের জন্য বোধহয় একটু এখানে দোটানাও রয়েছে, জাপানকে সমর্থন করবেন না ব্রাজিলকে। এটা আসলে আমি নিজেও ভাবতেছি আস্তে আস্তে কিন্তু আজকে সকালে খেলা আমি ইচ্ছা করে দেখি নাই, কারণ আমি জানি যে এটার ফলাফল কি হইতে পারে। ৪৮ দলের স্বপ্নযাত্রা পেরিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্ব। কেউ দেখিয়েছে দাপট, কেউ শেষ মুহূর্তে নিশ্চিত করেছে নকআউটের টিকিট, আবার কেউ বিদায় নিয়েছে হৃদয় ভাঙা গল্প লিখে। শেষ ম্যাচগুলোর নাটকীয়তা যেন মনে করিয়ে দিয়েছে বিশ্বকাপে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। আর আজ থেকে শুরু হচ্ছে আসল যুদ্ধ। ভুলের আর কোনো সুযোগ নেই, এখন থেকে প্রতিটি ম্যাচই ডু অর ডাই। আজ আমরা ফিরে দেখব গ্রুপ পর্বের সবচেয়ে বড় চমক, সবচেয়ে ধারাবাহিক দল, হতাশার গল্প, গোল্ডেন বুটের লড়াই, আর বিশ্লেষণ করব কোন দল কতটা প্রস্তুত নকআউটের এই কঠিন পরীক্ষার জন্য। কার পথ তুলনামূলক সহজ, কার সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। শুরু করা যাক আইগেস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। সাথে আছি আমি মঞ্জুরুল আল মতিন এবং আমি ইশরাত জাহান, এবং আমাদের সাথে আমাদের বিশেষ অতিথি, সাবেক খেলোয়াড় এবং কোচ, একজন ফুটবল প্রেমী জুলফিকার মাহমুদ মিন্টু রয়েছেন। আমার ঠিক পাশেই রয়েছেন আমাদের ফ্যানজন মুন, আবিদ, জীবন এবং জহির। আমরা কালকের খেলাগুলো নিয়ে যেমন আলাপ করব, একই সাথে সামনে কি অপেক্ষা করছে, গ্রুপ পর্বের সমীকরণগুলো শেষ পর্যন্ত কি দাঁড়ালো সেগুলো নিয়েও কথা বলতে চাই। শুরুতেই মিন্টু ভাই আপনার কাছে আসতে চাই। আর্জেন্টিনার খেলা জর্ডানের বিরুদ্ধে প্রথম যে ফাউলটা হলো এবং তারপর যে ফ্রি কিক থেকে গোল আসলো, ফাউলটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। এটা আপনার কি মনে হয় ঠিকঠাক সিদ্ধান্ত হয়েছে? মানে অনেস্টলি স্পিকিং, যেহেতু এখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির একটা অপরচুনিটি বেশ অনেক দিন থেকে রয়েছে, সো এই যে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো, এগুলিকে মিনিমাইজ করার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই প্রযুক্তির ইমপ্লিমেন্টেশন। তবে এই জিনিসটার পরেও কিন্তু আলোচনা সমালোচনা হবেই এবং হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে এই প্রযুক্তিগুলো এগুলি আলটিমেটলি হ্যান্ডেল করছে কে? মানুষই তো করছে। ইয়া, সো আলটিমেটলি ডিসিশন মেকিং হ্যাজ বিন বাই দি হিউম্যান বিইং। সো এই ধরনের ঘটনা থাকবেই, এবং এটার থেকে আসলে কখনোই আপনি একেবারে প্রিসিশন যেটাকে বলি আমরা, প্রিসাইজ ওই রকম সিদ্ধান্ত আসলে খুব কখনোই আপনি একদম 100%, এটা এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। লর ইন্টারপ্রিটেশন এক একজন রেফারি কিন্তু এক একভাবে দেয়। ইয়া, এখন কথা হচ্ছে যে লর এই ইন্টারপ্রিটেশনটা হয়তো কোনো একটা দলের কখনো কখনো পক্ষে যায়, আবার কখনো কখনো বিপক্ষে যায়। এবং এই যে স্মল ডিটেইলগুলো, যেমন আপনি যেটা মেনশন করলেন, ইভেন কলম্বিয়ার ম্যাচটাও যদি আপনি দেখেন, যে ওইখানেও কিন্তু একটা ইনসিডেন্ট ছিল, এবং ইরানের ম্যাচও একটা কিন্তু ইনসিডেন্ট ছিল। তাইলে এই যে ডিসিশন, এগুলি কখনো কখনো আসলে একটা দলকে তার ডিজায়ার আউটকামটা পাওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে কিন্তু এই ডিসিশনটা মানতে হবে, বিকজ রেফারির ডিসিশন হচ্ছে ফাইনাল ডিসিশন। কিন্তু এই কন্ট্রোভার্সি যাতে না হয় সেটার জন্যই কিন্তু এই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি এর থেকে কিন্তু আমরা বের হতে পারিনি আসলে। মিন্টু ভাই, আরেকটা বিষয় আমার জানা ছিল যে মেসিকে ছাড়া আর্জেন্টিনার চিত্র আমরা দেখলাম, একই ম্যাচে মেসিকে সহ চিত্র দেখলাম আমরা। দুইটা পার্থক্য চোখে পড়েছে কিনা, মেসিকে ছাড়া আর্জেন্টিনা কেমন? একটা জিনিস হচ্ছে যে ফার্স্ট দুটো ম্যাচ যদি আমরা দেখি, যে 5টা গোল স্কোর করেছে সেটা শুধু মেসি, কিন্তু অন্য যারা আছে তারা কিন্তু গোল করতে পারেনি। এবং এটা কিন্তু কখনো কখনো একটা দলের জন্য সমস্যা তৈরি করে। এখন আলটিমেটলি যখন আপনি এখন রাউন্ড অফ 32-তে গেলেন, এটা হলো নকআউট ফেজ, এখানে আর আপনার কিন্তু কোনো অপরচুনিটি থাকবে না। ডিউরিং 90 মিনিটসে আপনাকে ম্যাচটা শেষ করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গো থ্রু, অথবা মোর দ্যান 90 মিনিটস যদি আমি এক্সট্রা টাইমের কথা ধরি। তাহলে একটা দলে যদি গোল স্কোরার অনেক বেশি থাকে, তাহলে সামহাও কোনো একটা পার্টিকুলার প্লেয়ার যদি ওই ম্যাচে গোল করতে না পারে, লেটস টক অ্যাবাউট দ্য কিলিয়ান এমবাপ্পে, সে তার লাস্ট ম্যাচে কিন্তু গোল করতে পারেনি। ওসমান ডেম্বেলে হ্যাটট্রিক করেছে, উনি দুইটা অ্যাসিস্ট করেছেন। অ্যাবসলিউটলি। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে যে গত ম্যাচে যেটা ছিল স্টার্টিং 11-এ অনেক চেঞ্জেস ছিল, এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তাদের লাস্ট ইউরোপিয়ান লিগটা যে শেষ করেছে, এবং যার যার ক্লাবে কিন্তু বেস্ট পসিবল পারফরম্যান্স। এবং আপনি দেখেন জিওভানি লো সেলসো ফ্রি কিকে যে গোল করেছে, আউটস্ট্যান্ডিং গোল। ইভেন লচারো মার্টিনেজের কথা আমি বলবো, বিং এ নাম্বার 9, কিন্তু সে তার এফেক্টিভনেসটা কিন্তু এখনও দেখাতে পারেনি। হয়তো কেউ জানি না আমরা যে মেবি হয়তো রাউন্ড অফ 32 অথবা এরপরও যদি প্রোগ্রেস করে, হি ক্যান ডু দিস থিংস।
একটা পেনাল্টি থেকে সে গোল করেছে, এখন তার কনফিডেন্স লেভেলটা আরেকটু বেশি। কিন্তু তাদের পারফরমেন্সে কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি উইদাউট মেসি অর স্টার্টিং 11-এর অলমোস্ট 7-8 প্লেয়ার্স বাদে। এবং মেসির ইনক্লুশনটা আপনি দেখেন যখন আফটার 60 মিনিটসের পরে যখন সে নামলো মাঠে, মানে আনবিলিভেবল প্লেয়ার অ্যাকচুয়ালি। এই ধরনের প্লেয়ারকে আসলে মানে এটা অনেক সময় হচ্ছে যে দেখার জন্য কিন্তু আসলে দৃষ্টিনন্দন। মাঠে নামলো এবং হি ইজ সো মানে নর্মাল, এবং যে গোলটা সে করলো এখানে আনবিলিভেবল ফিনিশিং, এবং ওইটাকে বলা হয় অ্যাকচুয়ালি তার টেরিটরি। এই জোনটাতে আপনি যদি কোনো ফাউল করেন, ইট শুড বি ভেরি কস্টলি ফর এনি টিম। জি মিন্টু ভাই খুব সুন্দর করে বললেন। আমরা দর্শকদের কাছে একটু আসতে পারি, আর্জেন্টিনার খেলা কেমন লাগলো আর্জেন্টিনার সমর্থকের কাছ থেকে শোনা যাক। অ্যাকচুয়ালি মানে সবসময়ের মতন আজকের খেলাটা অসাধারণ ছিল। আমরা যদি লাস্ট দুইটা ম্যাচের দিকে যদি খেয়াল করি, মেসি সহকারে আর্জেন্টিনা মানে অপ্রতিরোধ্য, যেটা অ্যাকচুয়ালি কোনো তুলনা হয় না। আর আজকের ম্যাচে একটা বড় যে বিষয়টা ছিল, আপনার প্রথম 65 মিনিটস আগে যখন মেসি খেলা ছিল না, মিস করতেছিলাম, বাট খেলা দেখার পর অ্যাকচুয়ালি মনে হচ্ছিল না যে মেসি অ্যাকচুয়ালি খেলার মধ্যে নেই। মানে প্রত্যেকটা প্লেয়ার এমনভাবে খেলতেছিল, মানে আমি মনে করি যে আর্জেন্টিনা অ্যাকচুয়ালি এবারও ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে ইনশাল্লাহ। নিশ্চয়ই আপনাদের কারো কিছু যোগ করার আছে? না আসলে মেসির খেলা তো আমরা সবাই মেসিরে পছন্দ করি, এটা তো আসলে বলার মতো কিছুই নাই। কিন্তু বিষয়টা হলো গিয়ে দেখুন, আমি প্রত্যেকটা খেলা দেখতেছি, কিন্তু আজকে সকালে খেলা আমি ইচ্ছা করে দেখি নাই, কারণ আমি জানি যে এটার ফলাফল কি হইতে পারে। কারণ এখন দেখেন যে এটা 2026, এখানে এসেও যদি আগে থেকেই স্ক্রিপ্টেড কিছু বিষয় থাকে, এটা বোঝা যায়। এখন মানুষ ধরেন অনেকটা জানে, আমরা যারা খেলা দেখি, যেমন 2018 সালের খেলাটা খুব ভালো মতো করে দেখছি, অ্যান্ড 22-এরটা তো দেখলামই কি হয়েছে। এখন 26-এ এসেও যদি ওই রকম কিছু থাকে, তাহলে আমার মনে হয় ফুটবলের প্রতি মানুষের যে আগ্রহটা, এটা দিন শেষে শেষ হয়ে যাবে। মন মিটি মিটি হাসছেন, কিছু বলবেন নাকি? আসলে আমি আর্জেন্টিনা নিয়ে কি বলবো, আমি তো ব্রাজিল সাপোর্টার, ব্রাজিল নিয়ে বলতে পারি। মানে যদি একটু ছোট্ট করে পরোক্ষ বলেন। ভাবেও তো কিছু বলার থাকে অনেক সময়, কারণ মেসি তো সবসময়ই ভালো খেলে। মেসিকে ছাড়া আর্জেন্টিনার গোলগুলো বা প্রথমে যে ফ্রি কিক পেলো, তারপরে একটা পেনাল্টি পেলো, আর্জেন্টিনা মানেই তো পেনাল্টি, সবসময় পেনাল্টি পায়। মানে এক প্রকার ধরেই নিয়েছে হ্যাঁ সবাই। হ্যাঁ, আর্জেন্টিনা আছে মানেই পেনাল্টি থাকবে। আমাদের সাথে প্রতিদিনকার মতোই সাইফুল বাড়ি টিটু ভাই আছেন। একটু আগে আমাদের এখানে একজন বলছিলেন যে যে অবস্থা দাঁড়াচ্ছে, আমরা যত কথা বলছি এই ফ্রি কিক আর পেনাল্টি নিয়ে এগুলো উঠিয়ে দিলেই হয়, তাহলে তো এই সমালোচনাগুলো আর থাকে না। খেলার বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনবো, এবং সব মিলে যে বিতর্কগুলো তৈরি হচ্ছে, ইরানের খেলা নিয়েও যে অফসাইডটা হয়েছে বলা হচ্ছে, সেটা আসলে দেয়াটা উচিত ছিল কিনা, সেগুলো আসলে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। না, মানে, ফলাফলগুলো তো হ্যাঁ। চলে এসেছে এখন সব গ্রুপেরই, আমরা সেটা এখানে তো দেখছি সব কোন জানি কোন গ্রুপ গ্রুপের থেকে কারা কারা গিয়েছে, থার্ড টিম কোন গ্রুপের কে কে গেল, 8টা টিম। খুব খারাপ লাগছে ইরানের জন্য আমার, স্পেশালি দে ওয়ার ইন দ্য 8th প্লেস। ওই অস্ট্রিয়া আলজেরিয়ার ম্যাচটা 3-3 হওয়াতেই ওলটপালট হয়ে গেল। সাউথ কোরিয়াও একটা লাইনে ছিল, সো 9 and 10th হয়েছে ইরান এবং সাউথ কোরিয়া। 8-এর মধ্যে থাকলে ওরা তারা পরের রাউন্ডে খেলতে পারতো। বাট এই কন্ট্রোভার্সি তো ইজ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড কাপ চার্ম, দিস ইজ আ চার্ম। আমি মনে করি যে হ্যাঁ, মিন্টু যেটা বলেছে রাইটলি সেড, সো যে ভিএআর যেটা প্রযুক্তি ইউজ করছে, বা করছে কারা, একটা সাম পয়েন্ট ইউ হ্যাভ টু কনসিডার দ্য ডিসক্রিশন অফ দ্য হিউম্যান বিং, যে সে কিভাবে নিচ্ছে। যেমন যে ফাউলটা ডিফেন্ডারদের ফরে দিল ব্রাজিলের, মনে আছে আপনার যে ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা একটা করলো, যে ওটা ফাউল দিয়েছে, তো স্লাইড স্টেপ অন ছিল। তো এগুলি ডিফেন্ডারদের ফরে কেন যাচ্ছে, এগুলির কিছু ডিসক্রিশন থাকে। আর অফসাইডের ব্যাপারটা ইরানের এটা দেখেছি আমরা, যে একদম ইঞ্চিখানেক পায়ের বুটের অংশটা ছিল অফসাইডে। অনেকে আবার এটা ভুল করে যে গোলকিপার তো উপরে ছিল, বাট এখানে অফসাইড কাউন্ট হচ্ছে নাম্বার অফ প্লেয়ার্স দেখে, এখানে গোলকিপার অর এনিবডি ক্যান বি দেয়ার। সো ওই জন্য এই জিনিসগুলি আসে আর কি। বাট আমরা যদি মানে খেলাতে যাই একটু, কালকের খেলায় আমরা যে ফ্রি কিক দেখলাম, আপনারা দেখছেন এখানে মেইনলি ফ্রি কিকটার মেইন ডিফারেন্সটা হচ্ছে এই 3 জনের ওয়ালটা। সো ওয়ালটা কেন, গোলকিপারের ভিউটা ব্লক করার জন্য। এবং আমরা যদি দেখি সে কোন দিক দিয়ে মেরেছে, সো মেইনলি এই 3 জন কিন্তু সরে গেল, একদম কিকটা মেরেছে, এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকতো তার মুখে হয়তো লাগতো। সো এই যে সরে যাওয়া, লাস্ট মোমেন্টে সরে যাওয়া, গোলকিপার একটু ওয়ালের উপর দিয়ে মারতে পারে এই চিন্তা সে বাঁ দিকে চলে গিয়েছিল, যে যেহেতু ও একটা সাইডে দাঁড়িয়েছে, গোলকিপার ওয়াল যেদিকে থাকে তার একটু এদিকে থাকে। সো এটা লো সেলসর এবং
পুরো টিমের একটা ভালো রুটিন, আমি বলবো এটা থেকে এই গোলটা পাওয়া। পেনাল্টিটা আপনি দেখেছেন, এটা নিয়ে আপনার কি কোনো ইয়ে ছিল? জেনুইন নাকি? সো মিন্টু যেটা বলছিল, লাউটারো মার্টিনেজের দরকার টু স্কোর গোল অ্যান্ড হ্যাভ সাম কনফিডেন্স, কারণ যারাই গোল করে বিশেষ করে ফরওয়ার্ডরা ওই কনফিডেন্সটা এইভাবে বিল্ড আপ করে, কারণ মানে কিছু ব্যর্থতার পরে প্রাপ্তিটা কিন্তু আসে। এবং এই ম্যাচ যার সাথেই হোক, এই যে গোল করার অনুভূতিটা, গোলকিপার ভুল দিকে ডাইভ দেওয়ার পেছনে কি তার কোনো দক্ষতা ছিল এখানে না, নাকি? এটা হচ্ছে এইটা মানে মারাটা ছিল প্রি ডিটারমাইন আমার কাছে মনে হয়েছে, আর গোলকিপারেরও ডাইভ দেওয়াটা প্রি ডিটারমাইন। যেমন আপনার মনে হচ্ছে মেসি যে মিস করেছিল পেনাল্টিটা, মেসি লাস্ট মোমেন্টে দেখে গোলকিপার কি করছে, বাট অস্ট্রিয়ার গোলকিপার ইচ্ছে করে লাস্ট মোমেন্টেও কিছু করেনি। সো মেসি তখন মারতে চেয়েছে যতটা কর্নার দিয়ে মারা যায় আর কি, এই জন্য বাইরে চলে গিয়েছিল। তো ইট ইস আ মাইন্ড গেম, ওয়ান সর্ট অফ মাইন্ড গেম। আমরা যদি মানে এটা হচ্ছে জর্ডানের বড় প্রাপ্তি, আর্জেন্টিনার সাথে একটা গোল করা। এই গোলটা যদি আপনি বারবার দেখেন তাহলে হয়তো 2-3 গোল পেয়ে যেতে পারেন। বাট ইট ওয়াজ এ ভেরি গুড ক্রস, মানে ক্রসিং চ্যানেল কোথায় বিটুইন গোলকিপার অ্যান্ড ডিফেন্ডার্স, অ্যান্ড মেইনলি আমরা বলি ক্রসিং চ্যানেলটা হচ্ছে 6 ইয়ার্ড লাইন থেকে পেনাল্টি স্পটের ওই মাঝখানটা। এবং এটা আমরা ক্রিকেটের মতো বলি যে করিডোর অফ আনসার্টেনিটি, যে অফ স্টাম্পের বাইরের বল খেলবো না ছেড়ে দিব, ওই টাইপের ব্যাপার। ডিফেন্সের কোনো ভুল ছিল? হ্যাঁ, ডিফেন্সে ভুল ছিল যে ফার্স্ট অফ অল ক্রসটা করতে দেওয়াটা, এবং পরের ইয়ে হচ্ছে যে আমি ঠিক মতো নামতে পারিনি, এই একজন প্লেয়ার সে এটাকে মিট করেছে। তো এটা মানে কিছুটা সময় গোল না খাওয়াটা বেশ আমার মনে হয় যে কনফিডেন্স দেয়। সো মেসি, চমৎকার। সো এটাও তার গ্রাউন্ডার শট। এবং এখানে আমরা যদি দেখি মেইনলি ওরা কিন্তু মানে ওয়ালের পিছনে সাধারণত কি থাকে, ইদানিং আমরা দেখি যে ওয়ালের পিছনে আপনার ওরা যদি জাম্প করে, এইখানেও একইভাবে ফ্রি কিকটা মারা, এখানেও তিনজনের ওয়াল ছিল এবং এই জায়গাটাতেই কিন্তু বলটা মারা হয়েছে, আগেরটার মতোই রুটিন। এটা একটু ওই সাইড দিয়ে মেরেছে। তো যাই হোক, আমরা যদি মানে এটা নিয়ে কথা বলার হচ্ছে যে আমরা আশা করেছিলাম যে মেসিকে হয়তো খেলাবে না, এখন প্রায় 9 জন বা 10 জনকে বাদ রেখে টিম নামানো হয়েছিল, কারণ এটা স্কোয়াড রোটেশন হবে আমরা জানি। নিশ্চয়ই। আমরা একটা বিরতি নিয়ে নিব দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। রাউন্ড অফ 32 শুরু হতে চলেছে এবং মিন্টু ভাই আপনাকে একটু এই পাশে ডেকে নেব, এই রাউন্ড অফ 32 নিয়ে আপনাদের প্রত্যাশা এবং বিশ্লেষণগুলো শুনবার চেষ্টা করব। টিটু ভাই কি শুরু করতে চান? হ্যাঁ, মেইনলি হচ্ছে যে আমরা যে ম্যাচটা প্রথমেই থাকবে কানাডা সাউথ আফ্রিকা, সো কানাডার কিছু জিনিস যেটা আমাদের চোখে পড়েছে, এটা এখান থেকে মিন্টু দেখলে যে কারা কারা কোয়ালিফাই করেছে, কাদের সাথে কাদের খেলা পড়েছে, মানে গিয়েছে ওই খেলাটা তো আমরা এখানে দেখাচ্ছি না, জাস্ট কারা কোয়ালিফাইড টিমস। সো আমরা যদি ভিডিওতে চলে যাই, কানাডা যেহেতু খেলবে সাউথ আফ্রিকার সাথে, আমাদের ল্যাপটপের স্ক্রিনটা বোধহয় কাটতে হবে, প্রযোজকের দৃষ্টি সো এখানে হোস্ট হিসাবে যদি আমরা দেখি কানাডা কিভাবে ফর্ম করে, তাদের অ্যাটাকিংয়ের সময় তাদের ব্যাক লাইন কোথায় আসে, হাই আপ আসে এবং অবশ্যই ট্রাই টু উইন দ্য বল ইন দ্য হাই জোন। সো এই তিনজন পিছনে থাকে, তারা ব্যাক 3 রেস ডিফেন্স হিসাবে থাকে এবং স্পেসটা নিয়ে তারা প্রেস করতে করতে, এটা বসনিয়ার সাথে খেলাটার দৃশ্য, তারা কোথায় চলে আসে। এবং এক্ষেত্রে কাউন্টার অ্যাটাকের সময় তারা একটু ঝামেলায় পড়বে না? হ্যাঁ, এইটাই আবার পরের ভিডিওতে আমরা দেখছি, এটা অটোমেটিক আসবে ভিডিওটা। সো এখানে একজন পিছনে থাকে তো মানে ফর সিকিউরিটি। মিন্টু, এই তিনজনের ব্যাপারটা যদি তুই বল, যে পরের ভিডিওটা আমরা দেখি, ওটার মধ্যে আরও আসবে যে কাউন্টার অ্যাটাকের সময়, যেটা মঞ্জুর খুব ভালো প্রশ্ন করেছে। এখানে একটা জিনিস হচ্ছে যে মানে যদি আমরা কানাডার এই যে ম্যাচটা দেখছিলাম আমরা ক্লিপসটা বসনিয়ার সঙ্গে, এবং কানাডা এত পেস জেনারেট করে এবং হাই আপ অফ দ্য পিচে এত বেশি প্রেসিং করে, Right. ইভেন নট অনলি প্রেসিং, অফ দ্য বল প্লেয়ারদের যে মুভমেন্ট হয় দে আর ইন পজিশন, সেটা যে কোনো দলের জন্য আসলে খুব মানে প্যানিক তৈরি করতে পারে ম্যাচে। এবং এখানে যেটা বললো রেস ডিফেন্সের কথা, যে
পিছনে একজন রয়েছে আর তিনজনের একটা আপনার এগিয়ে যেতে অ্যাঙ্গুলার পারেন। লাইন এখানে। হ্যাঁ তো এখানে জিনিসটা হচ্ছে যে বিং এ টিম যখন হাই আপ অফ দ্য পিচ প্রেসিং করবে সে ওই ঝুঁকিটা কিন্তু নিচ্ছে যে অপোনেন্ট টিম ডেফিনেটলি স্পেস পিছনে দে ক্যান ক্যাপিটালাইজ দ্যাট স্পেস, তাহলে ওই ঝুঁকিটা তাকে নিতেই হবে যে 1v1 সিচুয়েশন এবং কুইক ট্রানজিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে যত দ্রুত আমাকে রিভার্ট টু ডিফেন্স এবং অ্যাজ মাচ অ্যাজ প্লেয়ার আমি বেশি নিউমেরিক্যালি অ্যাডভান্টেজটা নিতে পারি আবার, এবং সেটা হচ্ছে মেইনলি তো ফোকাস অফ এটা দেখ যে যদি লাস্ট লাইন অফ ডিফেন্স আমরা দেখি 40 ইয়ার্স ফ্রম দ্য অপোনেন্ট গোল লাইন, সো Absolutely. অ্যামাউন্ট অফ স্পেস লেফট বিহাইন্ড ইজ আ ভেরি রিস্কি। বাট এটা ওরা কীভাবে সামাল দেয়, এটা মঞ্জুর যেটা বলছিল যে কাউন্টার অ্যাটাক হলে কি, তো আমরা এটা পরের ভিডিওতে এটা অটোমেটিক চলে আসার কথা ভিডিওটা। এবং এইখানে দেখি আমরা যখন ওরা বল হারাচ্ছে, এখানে খেলা হচ্ছে কানাডা লাইক অলওয়েজ more people are there. So now you can see the run from these two and these three. So তারা এত কুইকলি মিন্টু যেটা বললো অ্যাকচুয়ালি ওই হিসাবে কিন্তু তারা কাভার দিয়ে দিচ্ছে। তো এই কুইকনেসটা এবং অ্যাজিলিটিটা এবং পেস যেটা আমরা বলছি, অ্যান্ড অফকোর্স দ্য ফিজিক্যাল কোয়ালিটি অফ দ্য প্লেয়ার্স আর ট্রিমেন্ডাস। এখানে অন্য যে দলগুলোর সাথে আসলে রাউন্ড অফ 32 বা তারপরে খেলা হবে তাদের মধ্যে তো আসলে অনেক দ্রুত খেলার সক্ষমতা আছে অনেকে, সেই ক্ষেত্রে এর কাউন্টার স্ট্র্যাটেজিটা কি হবে এই ধরনের হাই প্রেস খেলার? নর্মাল ফুটবল সারা পৃথিবীতে যখনই এভাবে কোনো একটা টিম হাই পিচে প্রেস করবে এই ঝুঁকি তাকে নিতে হবে যে পিছনে স্পেস ছেড়ে আসবে, এবং সে এটা জানে যে ওই স্পেস কিভাবে আমি ডিল করবো। অ্যাকচুয়ালি সামটাইমস আমরা কোনো একটা সময় 2014 কিংবা 18-এর ওয়ার্ল্ড কাপে দেখেছি যে ম্যানুয়াল নুয়ার অ্যাজ এ সুইপার হিসাবে খেলে সুইপার কিপার। সামটাইমস যদি অপোজিশন কোনো লং বল খেলে সে ওই বলটা অ্যান্টিসিপেট করে এবং সে খুব দ্রুত এসে কখনো কখনো বলটাকে জাস্ট আবার রিকিক করে অথবা কখনো কখনো সে এটাকে জাস্ট স্পয়েল করে। কি জন্য? টিমের অন্যান্য প্লেয়ারদেরকে বাই টাইম ফর দ্য ব্যাকলাইন অর দ্য মিডফিল্ড বি অর্গানাইজ, এসে অর্গানাইজ হওয়ার জন্য। এখন এই যে কানাডা সে মানে সাউথ আফ্রিকার সঙ্গে তার এখন নেক্সট ম্যাচ, এখানে একটা জিনিস হচ্ছে যে মানে যদি আমি বলি যে জোনাথন ডেভিডের কথা আমরা আলোচনা করছিলাম শোর আগে, ফ্যান্টাস্টিক স্ট্রাইকার অ্যান্ড হি হ্যাজ এ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং উইথ হিজ কলিগ লারিনের কথা বলছি আমি, ফ্রন্ট লাইনে, এবং আলফান্সো ডেভিস সেও কিন্তু এখন অ্যাভেলেবেল ফর সিলেকশন, এবং তারা যেই পেসটা জেনারেট করে অ্যাকচুয়ালি দুটো ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে, এবং অফকোর্স সাউথ আফ্রিকা এখন প্রত্যেকটা দলই কিন্তু ওইখানে একটা মিড ব্লক আর লো ডিফেন্সিভ ব্লক তৈরি করবে, প্রত্যেকটা টিমই করবে এখন। ইভেন ব্রাজিল যখন জাপানের সঙ্গে খেলবে দে উইল অলসো মেক দিস থিংস। এখন কি হাই প্রেসে খেলা হওয়ার সম্ভাবনা কম তাহলে? অফকোর্স নট, আমি সেটা বলিনি, আমি সেটা বলছি টিম বেসিসে ডিপেন্ড করে। এখন যদি সে ফর এক্সাম্পল ব্রাজিল যদি জাপানের সঙ্গে খেলে, ব্রাজিল দে উইল গো ফর দি হাই প্রেস, বাট জাপানকে হাই প্রেসে যাবে কিনা দিস ইজ ইম্পর্টেন্ট। বুঝতে হবে যে এখানে তো একটা ইন্ডিকেশন থাকতে পারে গতকালের পর্তুগাল আর কলম্বিয়ার ম্যাচটা, যখনই যে সুযোগ পাচ্ছে বল নিয়ে সামনে যাওয়াটা, বাট অপোনেন্ট টিম কি করছে লো ব্লকে চলে যাচ্ছে এবং এখান থেকে উইনের পরে যাওয়ার চেষ্টা, কাউন্টার অ্যাটাক যাওয়ার। সো এইটা একটা রিহার্সাল, ইট ক্যান বি সিন ইন দ্য নকআউট ম্যাচেস। এবং ব্রাজিলের কথা বললে আমার ধারণা ওরা মিড ব্লকও করতে পারে, এবং ওরা যে এখন যেভাবে ক্যাসেমিরোকে পয়েন্ট করেছে যে ডিফেন্সের ঠিক সামনে থাকা, রাইট, ওই জিনিসটা আমরা কালকে নিশ্চয়ই এটা নিয়ে আলাপ করবো যেহেতু ব্রাজিলের খেলা। আমরা একটু রেজওয়ানের কাছে চলে যেতে চাই, যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন, ওয়ার্ল্ড কাপ ট্রফির সাথেই সম্ভবত রেজওয়ান আছেন। রেজওয়ান ঠিক কোন জায়গায় আপনি, এবং ট্রফিটা দেখতে কেমন লাগছে আপনার যদি বলতেন? ওকে, রেজওয়ান কোথায় আছেন এবং ট্রফি ধরে দেখার সুযোগ আছে কিনা আপনার? মঞ্জুর, ট্রফি ধরে দেখার সুযোগ এখনো হয়নি এবং এই ট্রফি কিন্তু সবাই ধরে দেখতেও পারে না, আপনি জানেন। এবং আমরা এই মুহূর্তে আছি আসলে মায়ামির ফ্রিডম টাওয়ারে, যেখানে আমার পেছনে দেখছেন যে বিশ্বকাপ ট্রফিটি কিন্তু রয়েছে। 19 জুলাই যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলটির হাতেই কিন্তু এই ট্রফিটি পৌঁছে দেওয়া হবে এবং হাতে তুলে দেওয়া হবে। এবং যেটা বলছিলাম যে সবাই কিন্তু এই ট্রফিটি ছুঁয়ে দেখতে পারেন না, এবং এখানে একমাত্র যারা বিশ্বকাপ জয়ী ফুটবলার আছেন সেই দলের সবাই পারেন, সেই দলের কোচ পারেন, এবং যারা আসলে ফিফার সভাপতি থাকেন তারা পারেন, এবং প্রত্যেকটা দেশের সরকার প্রধান তারা কিন্তু এই ট্রফিটি ছুঁয়ে দেখতে পারেন। এবং আজকে আমি আছি মায়ামির ফ্রিডম
টাওয়ারে, যেখানে আসলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই বিশ্বকাপ ট্রফির প্রদর্শন। আমি একটু আপনাকে দেখাতে চাই, এখানে দেখবেন যে শত শত মানুষ কিন্তু এসছে এই বিশ্বকাপ ট্রফিটি দেখার জন্য এবং তার সঙ্গে ছবি তোলার জন্য। এই সেই স্বর্ণালী ট্রফি, যার জন্য আসলে পুরো বিশ্ব অপেক্ষায় থাকে 4 বছর পর পর, এবং সেই ট্রফিটি কিন্তু এই মুহূর্তে প্রদর্শন করা হচ্ছে এই মায়ামির ফ্রিডম টাওয়ারে। এবং এখানে কিন্তু আসবেন বিশ্বকাপ জয়ী ফুটবলার মার্কো মাতারাজ্জি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই জিদান কাণ্ডের পরে মার্কো মাতারাজ্জির কথা। তিনি কিন্তু আসবেন আজকে এখানে এবং বিশ্বকাপের জয়ী ফুটবলার হিসেবে তিনি কিন্তু এই ট্রফিটির সাথে ছবি তোলার সুযোগ পাবেন এবং ট্রফিটি ছুঁয়ে দেখার সুযোগ পাবেন কিংবা তুলে ধরার সুযোগ পাবেন। এবং এখানে কিন্তু আমরা ভিতরের এই অবস্থা দেখে আপনি বুঝছেন, বাইরে কিন্তু আরও শত শত লোক কিন্তু এই দীর্ঘ লাইন ধরেছে। এবং আরেকটু যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এই ট্রফিটিকে আপনারা দেখছেন যে এই সেই স্বর্ণালী ট্রফি, যেটি কিন্তু বাংলাদেশে এসেছিল এই বছর, এবং এই ট্রফিটি কিন্তু 19 জুলাই আসলে তুলে দেওয়া হবে বিশ্বকাপ জয়ী ফুটবলারদেরকে এবং বিশ্বকাপ জয়ী দলকে। সেটা কে হবে সেটা আমরা এখনো জানি না, কিন্তু যার হাতেই হোক, নতুন পুরনো, সেটা কিন্তু এই ট্রফিটি তারা আগামী 4 বছরের জন্য তাদের অধিকারে নেবেন। এবং পরবর্তীতে যদিও আসলে ট্রফিটি আসলে ফেরত নিয়ে নেয় ফিফা এবং সেটা আসলে রেপ্লিকা ট্রফি হিসেবে একটা তুলে দেওয়া হয়, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু এই ট্রফিটি কিন্তু আসলে আমরা দেখছি যেটা আসলে আজকে, সেটা কিন্তু একটা আসল ট্রফি এবং সেটিই কিন্তু এই মায়ামির ফ্রিডম টাওয়ারে প্রদর্শন করা হচ্ছে সবার জন্য ফিফা মিউজিয়ামের পক্ষ থেকে। রেজওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে। মিন্টু ভাই, আমরা আস্তে আস্তে ওই পাশে যেতে পারি এবং ইশরাত, আপনার কাছে বোধহয় একটা কুইজ আছে দর্শকদের জন্য। অনলাইন কুইজ রয়েছে যারা টিভি সেটের সামনে এখন বসে আছেন তাদের জন্য। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল্ডেন বল জিতেছেন কে? অপশন এ ডিয়েগো ম্যারাডোনা, অপশন বি পেলে, অপশন সি লিওনেল মেসি, অপশন ডি জিনেদিন জিদান। উত্তর দেওয়ার জন্য ভিজিট করুন worldcup.channel24bd.tv। এই ঠিকানায় সঠিক উত্তরদাতা পাবেন চ্যানেল 24 এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আমরা বোধহয় দর্শকদের কাছে আসতে এবং পারি। মঞ্জুর, নামও বোধহয় আছে বিজয়ীর নাম আপনার কাছে, ঘোষণা করতে কতক্ষণ? চাই। গতকালকের বিজয়ীর নাম আমার হাতে রয়েছে। গতকাল অনলাইন কুইজ বিজয়ী হয়েছেন বগুড়া থেকে ইবনে সিয়াম। আপনাকে অভিনন্দন। চ্যানেল 24 এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। আমরা দর্শকদের কাছ থেকে এখানে শুনতে পারি। আমরা একদম পেছনে যে যিনি বসে আছেন, জহির মেবি, আপনি কোন দলের সাপোর্টার? আমি হচ্ছে ফ্রান্সের সাপোর্টার। এমবাপ্পের পারফরমেন্স লাস্ট ম্যাচে কেমন ছিল এবং দেমবেলের মানে এমন একটা পারফরমেন্স দেখবেন কখনো কল্পনা করেছিলেন কিনা এই বিশ্বকাপে? আসলে ডেম্বেলে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। যে আমরা যদি অ্যানালাইজ করি যে উইদিন হাফ টাইমে 33 মিনিটের মধ্যে সে সবচেয়ে দ্রুততম 68 বছরের মধ্যে সবচেয়ে দ্রুততম হ্যাট্রিক সে করেছে। এমবাপ্পে সন্দেহ পতন যে হয়েছে তা একদম না, হয়তো 2টা অ্যাসিস্ট ছিল তার। তো সেক্ষেত্রে একদিন কেউ ভালো করবে, একদিন তার কেউ একটা গোলের ক্ষুধা ওইদিন আমরা দেখছিলাম। একরকম মানে চাপ মুক্তই আছে ফ্রান্স। ফ্রান্স তো এবার হট ফেভারিট একটা টিম। এবং গতি গোলের দেখার মতো ক্ষুধা দরকার, আসলে তাই না? হচ্ছে যে যেহেতু আমি যেটা মনে করি গোলের ক্ষুধাটা মূলত এমবাপ্পে এবং মেসির মধ্যে একটু হাড্ডাহাড্ডি হবে। কারণ মেসিকে যদি আমরা অ্যানালাইজ করি, তার ওয়ার্ল্ড কাপে 19টা গোল হয়েছে, পাশাপাশি হচ্ছে এমবাপ্পের 16টা গোল 17 ম্যাচে, যেহেতু সে লাস্ট ম্যাচে কোনো গোল পায়নি। সেক্ষেত্রে যদি এভারেজ চিন্তা করি, এভারেজ কিন্তু এমবাপ্পে এগিয়ে আছে। এবং যদি সে মেসির মতো 6টা না, সে যদি 4টা বা 5টা বিশ্বকাপও খেলে, তবে সে মেসিকে ছাড়িয়ে যাবে, এটা আশাবাদী। ওকে ওকে ওকে, অনেক ধন্যবাদ। আমরা মিন্টু ভাইয়ের কাছে আবার ফিরতে চাই। মিন্টু ভাই, আজকের ম্যাচ নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু ইরান টিমটাকে আসলে কোনোভাবে এড়িয়ে যাওয়া সম্ভব না। তাদের এই বিদায়টা কেমন মনে হলো এবং এবারের বিশ্বকাপ থেকে ইরানের কাছ থেকে কি কি শিক্ষা নেওয়ার মতো রয়েছে? না, এটা খুবই মানে আনফর্চুনেট বলবো আমি। আসলে বিশ্বকাপ প্রত্যেকটা দলের জন্য অ্যাকচুয়ালি সমান সুবিধা এবং সুযোগ থাকা উচিত। এবং এখানে পলিটিক্সটা এমনভাবে ইনভলভড আসলে যে হুইচ ইজ ভেরি আনইউজুয়াল। এবং আপনি কল্পনা করতে পারেন তারা ইউএসএতে খেলবে কিন্তু থাকে মেক্সিকোতে। সো আসলে ফিফার কথা আমরা বলে লাভ কি? এগুলি বলে তো আসলে লাভ নাই। পৃথিবীটা আসলে চলে হচ্ছে যে ওই যে যার ক্ষমতা আছে তার মতোই করে সব কিছু চলে। একটা টিম খেলতে আসে, তার খেলার 2 ঘন্টার মধ্যে তাকে আবার ফ্লাই করতে হয়। তারপরে কত মেন্টাল টর্চারের ভিতর দিয়ে তারা গেছে। তো একটা জিনিস হচ্ছে যে ইরানিরা মানে একদম যোদ্ধার জাতি। সেই আমরা যদি তাদের অতীত ইতিহাস দেখি তখন থেকে
মেন্টাল টাফনেসটা অন্যরকম। এবং অনেস্টলি স্পিকিং যে তারা দে ট্রাইড দেয়ার লেভেল বেস্ট, এত প্রতিকূলতার মাঝেও অ্যাকচুয়ালি তারা তাদের সর্বোচ্চ এফোর্ট এখানে দিয়েছে। কিন্তু আমার একটা জিনিস হচ্ছে যে মানে আমি একটা জাস্ট মানে মানুষের মানে একটা সেন্স অফ হিউমার থাকা উচিত আসলে। ফিফা এগুলি নিয়ে আসলে প্রতি কি করে ম্যাচ আমি সেগুলো শেষে আসলে বুঝি তারা না। মানে ড্রেসিং রুমে যে চিঠিটা রেখে গেল এবং সেই চিঠি তো অবশ্যই আপনি পড়েছেন। দুঃখজনক আসলে এগুলি। কিন্তু এইভাবে আসলে মানে ওয়ার্ল্ড কাপটা করা এগুলি মানেটা কি আসলে? একটা টিম অন্যরা যে ধরনের আসলে অ্যাটমসফিয়ার পায় বা যা সুযোগ সুবিধা পাওয়া উচিত এবং যেখানে তার খেলা সেখানে তার থাকা উচিত, তো সেখানে সে থাকতে পারে না এবং খেলার পরেও উইদিন ভেরি শর্ট টাইম তাকে চলে যেতে হয় এখানে। তো এগুলি হচ্ছে যে আসলে মানে এগুলি আমরা আলোচনা করতে পারি, কিন্তু বাট এগুলি আসলে কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না। ইরানের লাস্ট ম্যাচে যে অফসাইড হওয়ার ব্যাপারটা সেটা কতটা যুক্তিযুক্ত ছিল বলে মনে না, করেন? ওইটা অ্যাকচুয়ালি কিন্তু একটু আগে মিস্টার একটু আগে সাইফুল আপনি ভাই আলোচনা একটু করেছিলেন, এক্সপ্লেইন হ্যাঁ। করেছেন অ্যাকর্ডিং টু দ্য ল হুইচ ওয়াজ রাইট অ্যাকচুয়ালি। তো তারপরও আমি বলবো যে ইরানের জন্য ডেফিনেটলি সবারই খারাপ লাগছে, কারণ 3টা ম্যাচ ড্র করেও এখানে আপনি দেখেন কতটুকু মানে দুর্ভাগা তারা। লাস্ট ম্যাচটাতে সেনেগাল -3 গোলে ছিল অ্যাকচুয়ালি ইরাকের সঙ্গে ম্যাচের আগে। সেই ইরাকের সাথে ম্যাচে তারা 5 গোলে জিতলো এবং উইদিন 10 to 12 মিনিটসের মধ্যে ইরাক 10 জন হলো রেড কার্ড খেয়ে। তারপরে তারা 5টা গোল দিয়ে তাদের +2 হলো গোল অ্যাভারেজে। তো এইখানে দেখেন মানে সব দিক থেকে কিন্তু তারা আসলে এবং আজকে যে লাকটা ম্যাচটা ফেভার করেন। আলজেরিয়া অস্ট্রিয়ার ম্যাচটা তো নাটকীয়ভাবে শেষ হলো। মানে রেগুলেশন টাইমে 2-2 ড্র এবং এডিশনাল টাইমের ফার্স্ট 2 মিনিটসের মধ্যে আলজেরিয়া গোল করলো, আবার 1.5 মিনিটের মধ্যে আবার অস্ট্রিয়া সেটা রিটার্ন করলো। তো এখানে জিনিসগুলো হচ্ছে যে আমি ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে এগুলি আসলে খুবই দুঃখজনক। এইভাবে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপের মতো এই ধরনের আসর করা এগুলি আসলে ঠিক না, কারণ আপনি সবার জন্য যদি লেভেল প্লেইং ফিল্ড করতে না পারবেন, এখন যার ক্ষমতা আছে সেই দেশে আছে, সে এগুলিতে আপনার মানে নিজের মতো করে আসলে করতেছে, তো পলিটিক্সটাকে খেলার মধ্যে আনলে তো আসলে মানে এটা খুবই দুঃখজনক। নিশ্চয়ই। মুন, আপনার কাছে আসতে চাই, ব্রাজিল নিয়ে কথা বলতে চাইছিলেন, প্রত্যাশা কি রাউন্ড অফ 32-তে? প্রত্যাশা আমরা আসলে ওয়ার্ল্ড কাপ নিয়ে বলতে চাই যে বলবো না যে ওয়ার্ল্ড কাপই লাগবে, আমরা ব্রাজিল সাপোর্টাররা চাই নেইমার প্রত্যেকটা ম্যাচ খেলুক, আমরা প্রত্যেকটা ম্যাচে নেইমারকে দেখতে চাই, আর হোপফুলি ওরা জিতুক প্রত্যেকটা ম্যাচে। শেষে কি মনে হচ্ছে যে ছন্দে ফিরছে? নেইমার এখন যেহেতু মাঠে নামছে, আমরা আশা করি নেইমারকে আমরা সামনে আরো ভালো খেলতে দেখব। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক I একটু পরে guess- ফিরে আসবো। আর আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। আইগেস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সেটে যারা দর্শক রয়েছেন তাদের জন্য আমার হাতে একটা কুইজ রয়েছে। ব্রাজিল সমর্থকদের জন্য কুইজটা খুবই সহজ হবে, দেখা যাক আর্জেন্টিনা সমর্থক বা ফ্রান্সের সমর্থক কেমন করেন। আর নেইমার শেষ ম্যাচে কত সময় মাঠে খেলেছে? অপশন এ 19 মিনিট, অপশন বি 21 মিনিট, অপশন সি 28 মিনিট, অপশন ডি 15 মিনিট। হাত তুলতে হবে, কে প্রথমে বলতে চান? 28 মিনিট। সরি, কেউই সঠিক উত্তর দিতে পারলেন না। মিন্টু ভাইয়ের কাছে ফিরতে চাই। মঞ্জুর, অবশ্যই আপনার প্রশ্ন রয়েছে। সেটা আমরা বোধহয় খানিকটা কথা বলবো এই রাউন্ড অফ 32 নিয়ে। দক্ষিণ আফ্রিকা কানাডা নিয়ে আপনার প্রেডিকশন কি, কেমন হতে পারে ফলাফল? যেহেতু কানাডাতেই খেলাটা হবে, ডেফিনেটলি তাদের একটা হোম গ্রাউন্ড এবং হোম অ্যাডভান্টেজ থাকবেই সেখানে, কারণ অনেক দর্শক আসে খেলা দেখার জন্য। এবং অ্যাট দ্য সেম টাইম কানাডার আমরা যদি মানে গ্রুপে তাদের খেলাগুলো দেখি, তাহলে যে ধরনের অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচিং এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ইভেনচুয়ালি প্লেয়ার্স, বিকজ দে হ্যাভ সাম কোয়ালিটি প্লেয়ার্স হু ক্যান মেক দ্য ডিফারেন্স ইন বিটুইন বোথ টিমস। স্পেশালি আমি বলতে পারি যে আলফনসো ডেভিস, সে এখন কিন্তু অ্যাভেলেবেল ফর সিলেকশন, এবং যেটা আমরা বলছিলাম তাজন বুকানান রাইট ফ্ল্যাঙ্ক এরিয়াতে। এবং অফকোর্স আমি বলবো যে কানাডা একটা চ্যালেঞ্জের মুখে পড়বে ডেফিনেটলি সাউথ আফ্রিকার, যে আমরা ম্যাচের বিভিন্ন স্টেজে দেখবো এটা, যে একটা লো ব্লক, লো ডিফেন্সিভ আর মিড ব্লক এগুলি তৈরি করছে। এবং কানাডার যে পেস অ্যাকচুয়ালি গতি, সো এই গতি এবং অফ দ্য বল প্লেয়ারদের মুভমেন্ট এবং বোথ ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে তারা মানে ডেঞ্জারাস ক্রস অ্যাটেম্প্ট করার চেষ্টা করে প্রাইম স্কোরিং এরিয়াতে। সো এগুলি ডিল করাটা বড় চ্যালেঞ্জ সাউথ আফ্রিকার জন্য। ওভারঅল যদি বলি, গ্রুপ ম্যাচের পারফরমেন্স এবং হোম অ্যাডভান্টেজ সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে কানাডা উইল উইন দিস ম্যাচ। টিটু ভাইয়ের কাছে এই প্রসঙ্গে আসবো, তবে আরো বিস্তারিত হয়তো টিটু ভাই বলবেন গ্রুপে এই খেলাগুলোতে ফরমেশন কি হবে কানাডা এবং সাউথ আফ্রিকার।
হ্যাঁ, আমরা যদি আমার স্ক্রিনটা দেখতে পারি এখানে, মিন্টু খুব ভালো বিশ্লেষণ করেছে যে সো মেইনলি হচ্ছে যে 11v11 যদি আমরা পাশাপাশি সাজাই, তো এখানে মেইন হবে যে এই ধরনের একটা পিকচার আসবে 4-2-3-1-এর সাথে 4-4-2। মিডল অফ দ্য পার্ক সাউথ আফ্রিকার হয়তো 3 জন থাকবে, কানাডার 2 জন থাকবে। সো এখানে জোনাথন ডেভিড এবং সাউথ আফ্রিকার যে সেন্টার ব্যাকস নিয়ে মেইনলি একটা ফাইট হবে। আর আমরা যদি সামনে দেখি, এখানে আমরা বিখ্যাত সেই কানাডার প্রেস, যেটা মেপল প্রেস বলা হচ্ছে, যে ওই মেপল লিফের মতো আর কি, কানাডিয়ান কিভাবে হয় এখানে? হ্যাঁ, সো এইখানে আমরা দেখতেছি যে আপনার এইটা যদি দেখি আমরা, এই লাল প্লেয়ারগুলি দেখি, এরা হচ্ছে একটা শেপটা হচ্ছে লাইক এ মেপল, যদি আপনি খেয়াল করেন। সো এখানে ডেভিড এবং লারেন আর বুকানান, ওই পাশে আহমেদ, এখানে পিছন থেকে স্যালিবা, এস্তাকিউই, ওরা হচ্ছে যে মেইনটা প্রেসটা করে। এখন সাউথ আফ্রিকার কাজ হবে এই প্রেসটা ওভারকাম করে কিভাবে বল ওদের বিহাইন্ড আনা যায়, এই 5 প্লেয়ার্সের বা 6 প্লেয়ার্সের পিছনে আনা যায়। সো পিছনে আনতে হলে এই সাহায্য নিতে হবে যে অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকা ব্লক থেকে কখন বেরিয়ে আসবে, কখন স্পেস ইন বিহাইন্ডে ফালাতে পারবে। তো ওই বিহাইন্ড দ্য হাই লাইন কীভাবে বাফানাস ক্লিয়ারেস্ট রাউটটাই ওদের করতে হবে। বাট ইট উইল বি ডিফিকাল্ট ফর দেম, আই থিঙ্ক, যে কানাডা অ্যাকচুয়ালি একটা এমন জায়গায় থাকে যেমন অ্যাপোলিস স্ট্রেচেস, মানে উপর থেকে ইনভার্টেড চলে আসে, এবং এখানে 2টা উইং ব্যাকই দেখা যায়, একজন উইং ব্যাক সবসময় উপরে যায়, যেটা আমরা বলবো যে ফুল ব্যাকসের মধ্যে ওয়ান অফ দ্য লেফট ব্যাক বেশি যাচ্ছে জনস্টন, ও গেলে হয় কি এখানে আরেকজন লারিয়া রয়ে যাচ্ছে এখানে পিছনে। তো এই যে পাসগুলি ফালানো, ডায়াগোনাল পাস, এইটা হচ্ছে কানাডার, আমি মনে করি যে একটা শক্তি হবে যে এই ম্যাচটা ওভারকাম করে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। এবং এখানে আমরা যদি দেখি এই কীভাবে প্রেসটা করে ওরা, এইভাবে বলের গতি অনুযায়ী যখন খেলবে, আমার মনে হয় সাউথ আফ্রিকার সাথে এইভাবে প্রেসটা করবে ফ্রন্ট। আমরা তো একটু আগে দেখলাম যে রেস ডিফেন্স কীভাবে থাকে, সিকিউরিটি কীভাবে থাকে। সো দে উইল গো হাই অ্যান্ড বি ব্রেভ, আমার ধারণা কানাডা। মিন্টু ভাই বলছিলেন যে এখানে কানাডার জিতে বেরিয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আপনারও তাই মনে হয়? হ্যাঁ, আমি তাই মনে করি। যদিও কিছু কিছু আমরা যদি লাস্ট 2টা পারফরমেন্স দেখি সাউথ আফ্রিকার, একটা চেচিয়ার সাথে, লাস্ট সাউথ আফ্রিকার সাথে, অ্যাকচুয়ালি তাদের মানে মেন্টালিটিটা খুব ভালোভাবে গ্রো করেছে, যে ম্যাচ জেতার ব্যাপারটা। তো এটাও তাদের জন্য একটা চ্যালেঞ্জ যে এনিথিং ক্যান হ্যাপেন, এবং আমরা নাথিং টু লুজ, ওয়ান অফ দ্য হোস্ট, তাদের সাথে খেলছি। তো জেসি মার্চ যে লিডসে কোচ ছিল, ও খুব, এরা হচ্ছে যে মিন্টু দিন বলছিল অস্ট্রিয়ার কোচ যে যার কথা বলছিল, যে তারা কিন্তু গেগেন প্রেসিং এবং এগুলি নিয়ে বেশি, তারা একই ধাঁচের কোচ। তো কিছু কিছু সময় আসলে দেখা যায় খুব সিম্পল ফুটবল ক্যান বিট দোজ আইডিয়াজ। তো এটা আসলে দেখা যাক সাউথ আফ্রিকা কি করে, বাট ইট উইল বি ডিফিকাল্ট ফর দেম, আই থিঙ্ক। সাউথ আফ্রিকার শক্তির জায়গা কি? ওদের আমার মনে হচ্ছে ব্যালেন্সড, ওরা টিম হিসাবে আলাদা কোনো শক্তি বলবো না যে আছে, বাট মিডফিল্ডের 2 জন আছে, ওরা ডাবল পিভট, ওরা খুব ভালো ওয়ার্ক করে আর কি। অনেক অনেক ধন্যবাদ। আর কালকে রাত 11টায় ব্রাজিলের খেলা আছে, কালকের জন্য তুলে রাখলাম ব্রাজিলের আলাপটা। নিশ্চয়ই তখন আপনার সাথে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আবার ঐশ্বরের কাছে ফিরে যাচ্ছি। মিন্টু ভাই নিশ্চয়ই আরো কিছু যোগ করার আছে। টিটু ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আগামীকাল। আমি মিন্টু ভাইয়ের কাছ থেকে আজকে একটু জানতে চাই, ব্রাজিলের টিম ফরমেশনটা যেমনটা দেখলাম লাস্ট ম্যাচে, তেমনটাই কি হতে যাচ্ছে নাকি কিছুটা পরিবর্তন থাকতে পারে? এখন অ্যাকচুয়ালি মিস্টার কার্লো আনচেলত্তি, তার জন্য একটা আমি সমস্যাই বলবো, কিন্তু বাট সমস্যা আবার বলবো না, কারণ নেইমার ইজ অ্যাভেলেবেল ফর সিলেকশন, ওকে। এবং লাস্ট ম্যাচে তাকে একটু চেকও করা হয়েছে, ম্যাচের সঙ্গে কোপ করানো হয়েছে। এখন কথা হচ্ছে যে ব্রাজিল তার স্টার্টিং 11-এ কীভাবে অ্যাকোমোডেট করবে নেইমারকে এবং কোথায় অ্যাকোমোডেট করবে। এখন যদি নাম্বার 9 পজিশনে তাকে অ্যাকোমোডেট করে, কারণ নেইমার এখন আর ওয়াইড পজিশনে খেলার মতো প্লেয়ার না, ওই লেভেলের কার্ডিওভাস্কুলার সিস্টেম বা ফিটনেস লেভেল তার এখন নেই। ইয়েস, ফিটনেস লেভেল বলতে আমি বুঝাচ্ছি রায়ান যেরকম আপ অ্যান্ড ডাউন ডিস্টেন্স কাভারিংয়ের ব্যাপারটা, ওয়ার্কলোড, ইভেন ভিনিসিয়াস জুনিয়র, এটা কিন্তু এখন তার কাছ থেকে পাওয়া যাবে না। অ্যাজ লাইক অ্যাজ লিও মেসি, যে তাকে এমন একটা জায়গাতে রাখতে হবে, দ্য রেস্ট অফ আদার্স প্লেয়ার্স দে উইল ডু দেয়ার জব, বাট আফটার গেইনিং পজিশন দে উইল ট্রাই টু গিভ হিম ফিট অ্যান্ড আফটার দ্যাট হি উইল ডু হিজ জব। তাহলে নেইমারকে নাম্বার 9 দিলে কুনাকে আপনার বসাতে হবে, কোথায় বসাবেন আপনি তাকে? সে গোলের মধ্যে আছে।
এবং পাকেটাকে যদি বসান নাম্বার 10 পজিশনে, দ্যাট উইল বি অলসো ডিফিকাল্ট ফর ব্রাজিল, কারণ একটু অলরেডি মধুর সমস্যাই তো হবে। ইয়েস, পাকেটা অলরেডি কিন্তু টিমের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং, ইভেনচুয়ালি লাস্ট ম্যাচে যে কাউন্টার অ্যাটাকটা ইনিশিয়েট করেছিল পাকেটা, যেটা ভিনিসিয়াস জুনিয়র গোল করেছিল, এক্সিলেন্ট মানে পাস। তাহলে এখন আমার যেটা মানে আমি বলতে চাচ্ছি যে মিস্টার কার্লো আনসেলোটি কোথায় অ্যাকোমোডেট করবে, তাকে স্টার্টিং 11-এ করবে নাকি অ্যাকচুয়ালি কোনো একটা সার্টেন স্টেজে তাকে ইন্ট্রোডিউস করবে। তো আমার ধারণা আর কি যে এই জিনিসগুলোই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি কার্লো আনসেলোটির জন্য। বাট হি ইজ ফুল অফ এক্সপিরিয়েন্স এবং হি নোজ অ্যাকচুয়ালি হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। এবং তিনি খুব রাগ হন না কিন্তু কখনো, এবং রাগ হলেও কিন্তু সেটা বোঝাও যায় না, এক্সপ্রেসও করেন না। হয়তো তার কিছু ফেশিয়াল এক্সপ্রেশনে বোঝা যায়, যারা দীর্ঘদিন তার সঙ্গে কাজ করেছে প্লেয়াররা, ওইসব প্লেয়াররা জানেন অ্যাকচুয়ালি উনি কখন রাগ ইব্রাহিমোভিচ করেন। একবার বলেছিলেন একটা জায়গায় যে উনি একটা ভ্রু জাগিয়ে যখন থাকেন তখনই তিনি রেগে আছেন, তিনি বুঝতে পারেন। আমরা বোধহয় দর্শকদের কাছে একটু আসতে পারি। জাপান কিন্তু যথেষ্ট ভালো খেলছে এবং একটু বোধহয় দুশ্চিন্তারও কারণ আছে, এবং এশিয়ার দেশ হিসেবে ব্রাজিল সমর্থকদের জন্য বোধহয় একটু এখানে দোটানাও রয়েছে, জাপানকে সমর্থন করবেন না ব্রাজিলকে। এটা আসলে আমি নিজেও ভাবতেছি আস্তে আস্তে যে আসলে জাপানের সাথে যে আমাদের খেলাটা পড়ছে, জাপান কিন্তু গত মানে আমি যদি গ্রুপ পর্বে খেলা বলি 7টা গোল করছে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সাথে কিন্তু 2টা গোল করছে, তারপরে তিউনিসিয়ার সাথে 4টা গোল। তো বিষয়টা হলো গিয়া আপনি জাপানকে কোনোভাবেই ওইভাবে যদি বলি ছোট করা যাবে না। এরা খুব ভালো খেলতেছে, অ্যান্ড এদের যেমন ডিফেন্স যেমন ভালো, তারা কিন্তু হুটহাট করে অ্যাটাক করে ফেলে। যেমন ধরেন এখন ব্রাজিল যদি তাদের ব্যাকআপ প্লেয়ারগুলোর একটু উপরে উঠানোর চেষ্টা করে, যদি 2-1টা বল পাওয়া যায় জাপান, তো এখানে রিস্ক থাকে। অ্যান্ড ব্রাজিলের কথা আরেকটু যদি বলি, ব্রাজিলও মোটামুটি তাদের ছন্দে ফিরে আসতেছে। এখন আমাদের প্রত্যাশা তো থাকবেই ব্রাজিল জিতবে, কিন্তু খেলার মধ্যে এখন ওই ছোট বড় দল ফিফাতে আসলে ওইভাবে বিচার করা যায় না, কারণ যখন মাঠের মধ্যে জি জি জি, অবশ্যই অবশ্যই। আমরা যেহেতু হাতে অল্প সময়, সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা একটু আর্জেন্টিনার সাপোর্টারের কাছে যেতে চাই। কোন দল সাপোর্ট করছেন, ব্রাজিল জাপানের? আমি আমার দিক থেকে যদি বলি, আমি ব্রাজিলের খেলা অ্যাকচুয়ালি পছন্দ করি। আমি আর্জেন্টিনার সমর্থক হলেও আমার কাছে মনে হয় যে ভালো খেলাকে অবশ্যই আমাদের কালকে সম্মান কি করা উচিত। এশিয়াকে বেছে নেবেন নাকি? আমি অ্যাকচুয়ালি যেহেতু নেইমার একসময় মেসির সতীর্থ ছিল, সেখানে আমি ব্রাজিলকে সাপোর্ট করব। অ্যান্ড আমি মনে করি যে ব্রাজিল এই ম্যাচ জিতা উচিত। যদিও জাপান এবারে ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা মানে আন্ডারডগ টিম যদি আমি হিসেবে কাউন্ট করি, কারণ তারা কিন্তু খুবই ভালো খেলছে। ইভেন লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি আমি মনে করি, তারা মোস্টলি জার্মানিকে তারা মোস্টলি তারা হারিয়েছিল। জি জি। সো আমি ডেফিনেটলি আমি ওকে, আমরা পেছনের ভাইয়ের কাছে যেতে চাই। আপনি কোন দলটাকে সাপোর্ট করবেন কালকের ম্যাচে, এবং আজকে রাত্রে যেটা হতে যাচ্ছে প্রথম রাউন্ড অফ 32 এর প্রথম ম্যাচ? আজকের ম্যাচটায় অবশ্যই আমি কানাডাকে এগিয়ে রাখবো, যেহেতু তারা হচ্ছে ঘরের মাঠে খেলছে। আর ব্রাজিল এবং জাপান টিমের ক্ষেত্রে হচ্ছে আমি ব্রাজিলেরই সাপোর্ট করব। কারণ হচ্ছে যে ব্রাজিল আর্জেন্টিনা যদি কোনো একটা টিম বাদ পড়ে, তাহলে কিন্তু এই ফিফার যেই আকর্ষণটা চলে যাবে। মিন্টু ভাইয়ের কাছে আমার ছোট্ট একটা ছোট্ট এক কথায় উত্তর টাইপের, এটা কি বলা যায় বলেন তো মঞ্জুর? র্যাপিড ফায়ার রাউন্ড বলা যেতে পারে। রাউন্ড অফ 32-তে যেই ম্যাচগুলো হতে যাচ্ছে, যে কোনো একটা টিম বেছে নিতে হবে। সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা, ব্রাজিল ভার্সেস জাপান, ব্রাজিল, জার্মানি ভার্সেস প্যারাগুয়ে, জার্মানি, বেলজিয়াম ভার্সেস সেনেগাল, বেলজিয়াম, এবং আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে। আর্জেন্টিনা। ওকে ওকে মঞ্জুর, আমরা একদম শেষ করতে হবে, এবং একটা বেশ লম্বা কিছু কথা প্রযোজক আমাদের বলেছেন পড়তে। আপনি বোধহয় শুরু করতে পারেন। দর্শক, রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো নিরাপদ ও নির্ভরযোগ্য গ্যাস সরবরাহ, আর সেই আস্থার নাম হতে পারে আইগ্যাস ইউনাইটেড এলপিজি। আইগ্যাস ইউনাইটেড এলপিজি শুধু ওজনেই সঠিক নয়, নিশ্চিত করে গ্যাসের সঠিক প্রেসারও, ফলে রান্না হয় দ্রুত ও সহজেই। এর নীল শিখা হাঁড়ি পাতিলে কালি পড়তে দেয় না, তাই আপনার রান্নাঘরও থাকে পরিচ্ছন্ন। নিরাপত্তার বিষয়টিও এখানে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। শুধু বাসাবাড়ি নয়, ইন্ডাস্ট্রিয়াল বাল্ক গ্যাসের জন্য আইগ্যাস ইউনাইটেড একটি নির্ভরযোগ্য সমাধান। আমাদের স্পন্সরদের তরফ থেকে এই কথাগুলো ছিল। দর্শক, এরই সাথে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আইগ্যাস ইউনাইটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিচ্ছি, ফিরবো একই সময়।